আচ্ছা, তো উপরের বাক্যটি মানে অ্যাডজেক্টিভে যেটা এখন দেখো, পূর্বে টু ব্যবহার করা হয়েছে এবং পরের অংশে ভার্বের আগে টিও টু যোগে লেখা হয়েছে। তার মানে কি, টি ডাবল ও যেটা টু, সেটার পরে অবশ্যই কি থাকতে হবে, একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ থাকতে হবে। কেমন? এগুলো অনেক খুঁটিনাটি স্ট্রাকচার বা রুলস। তোমাদের এত রুলস ধরে ধরে পড়লে তোমাদের একটু মাথায় কঠিন লাগতে পারে। তোমরা সিম্পলি হচ্ছে কিছু এক্সাম্পল দেখে দেখে জিনিসটা মাথায় গেঁথে নিবে। কেমন? এত বেশি রুলস রেগুলেশনস দিয়ে, আমি তো যেহেতু টিচার, আমাকে তোমাদের বলে দিতে হবে রুলসগুলো, কিন্তু তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে, এটা একবার করে রিডিং দিয়ে নিবে বা এই ক্লাসটা পুনরায় তোমরা দেখতে পারো। যারা এখন শুনছে একটু মনোযোগ দিয়ে শুনো, বাসায় যে কোনো গ্রামার বই থাকলে একবার উল্টে দেখে নিবে, তাহলে এই জিনিসগুলো মাথায় গেঁথে যাবে। আর তারপর যেটা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। তাহলে এই জিনিসগুলো এত পাই টু পাই মনে রাখার দরকার হয় না, কারণ রুলস হচ্ছে খুবই বোরিং জিনিস, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড পার্ট যেটা বলছে সাবজেক্ট বা ডুয়ার যদি ভিন্ন হয়। তার মানে আমরা শুরু থেকে বলছিলাম এখানে ক্লজ। ক্লজ কি? খণ্ডবাক্য। মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা মূল অংশ থাকে আর একটা খণ্ডবাক্য থাকতে পারে, ঠিক আছে? তো এই দুই অংশের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হয় দেখো। ইট ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ। মানে এর আগে কিন্তু কি ছিল? হি ইজ টু অনেস্ট টু লাই, মানে একজন লোকের ব্যাপারেই কথা বলা হচ্ছিল। কিন্তু এখানে দেখো এই সেকেন্ড পোর্শনে কি আসছে? ইট ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ। মানে এবার একটা কাজের বা সমস্যার কথা বলা হচ্ছে যেটা কিনা আমার পক্ষে করা কঠিন। এখানে দুইটা জিনিস আসছে না? আবার পরের বি নাম্বার সেন্টেন্সে দেখো, দ্য ওয়াটার ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। মানে এখানে পানির কথা বলা হচ্ছে, সাথে আমার কথা বলা হচ্ছে। দ্য কোয়েশ্চেন ইজ টু হার্ড ফর দ্য স্টুডেন্টস টু সলভ। তার মানে এইখানে দেখা যাবে কি, সাবজেক্ট বা কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় দুই অংশে, তাহলে অ্যাডজেক্টিভের আগে একটা টু বসবে আর এই ভার্বের আগে একটা টু বসে। এই দুই টু ডট ডট টু এর মাঝখানে ফর একটা সাবজেক্ট বা বসে, ঠিক আছে? মানে আরেকটা সাবজেক্ট যে সেটা বসবে। তোমরা কি বুঝতে পারছো? এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ বলি দেখো, দ্য কোয়েশ্চেন ইজ টু হার্ড, এতটুকু তো বুঝতে পারছো, মানে প্রশ্নটা অনেক কঠিন। এই পর্যন্ত একটা পার্ট। এইবার কি বসবে? নর্মালি কি হচ্ছিল? দ্য কোয়েশ্চেন ইজ টু হার্ড টু সলভ, এতটুকু একরকম সেন্টেন্স ছিল, মানে আগের যেরকম সেন্টেন্স ওইটা ছিল। কিন্তু এর মাঝখানে যদি আমরা স্টুডেন্টদের কথা নিয়ে আসি তাইলে কিরকম হবে? দ্য কোয়েশ্চেন ইজ টু হার্ড ফর দ্য স্টুডেন্টস টু সলভ। মানে যদি তোমার সাবজেক্ট এখানে একাধিক থাকে, মানে একটা সেন্টেন্সের কর্তা যদি একাধিক থাকে, তাহলে এই টু হার্ড আর এই টু সলভ, এই দুই অংশের মাঝখানে ফর দ্য স্টুডেন্টসটাকে বসাতে হবে। এখানে অ্যান্সার ফর দ্য স্টুডেন্টস। তোমাদের অন্য কিছু আসতে পারে। দেখো অন্য সেন্টেন্সগুলোতে কি, ওটা ফর মি দিয়েছে, যে ফর মি টু সলভ, ফর মি টু ড্রিঙ্ক, এরকম। হ্যাঁ, টু সলভও করে ফেলতে পারতে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে তোমাদের কমপ্লিটিংটা যদি ওইভাবে দেয় তখন তোমরা কি করবে? ঠিক আছে, হ্যাঁ এরকম। আর তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে শুরুতে যেই সেন্টেন্সটা হি ইজ টু অনেস্ট, এটা কিন্তু পুরো একটা মানুষের কথা বলছে। কিন্তু পরের অংশে দেখো দ্য ওয়াটার বলছে, কোয়েশ্চেন বলছে, ইট ইজ মানে একটা কোনো প্রবলেমের কথা বলছে। এটা কিন্তু একটাও ব্যক্তি না। এই জন্য হয়তো বা এইটার সাথে একটা ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে রিলেট করার জন্য ফর দ্য স্টুডেন্টস, ফর মি, ফর হিম এরকম বসানো লাগে। কেমন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, এই যে দেখো এখানে কি বলছে, এভাবে টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন একটি বাক্যাংশ টু প্লাস ভার্ব যোগে লিখে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। আর এই যে এখানে কি বলছে, মনে রাখবে টু যুক্ত ভার্বটির ডুয়ার বা সাবজেক্ট ভিন্ন হলে ডুয়ারকে ফর যোগে অবজেক্ট করে টু যুক্ত ভার্বটির পূর্বে লিখতে হবে। বুঝতে পেরেছো? মানে এখানে যদি দুইটা ভিন্ন হয় তাহলে একটা অন্য সাবজেক্ট নিয়ে আসতে হবে। আর এখানে দেখো স্টুডেন্টসের কোনো অবজেক্টিভ ফর্ম নাই কিন্তু, ঠিক আছে? স্টুডেন্টস তো স্টুডেন্টসই হবে। কিন্তু যদি
হ্যাঁ, মানে আই, হি, শি এরকম কিছু তুমি বসানোর চিন্তা করো, তাহলে ওইটা অবশ্যই অবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাই না? এরকম বসাইতে হবে। মানে এরকম ডাবল থাকলে তোমাদেরকে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। এখন যদি বয়েজ বলো, স্টুডেন্টস বলো, সেক্ষেত্রে কিছু করার নাই, কিন্তু প্রোনাউন বসালে অবজেক্টিভ বসাতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে সো ডট ডট দ্যাট, এইটা আর ওই আগের রুলসটা সিমিলার, কিন্তু বুঝেছো? মানে মিনিং একই আসে। এই যে এখন হ্যাঁ, কিন্তু টু ডট ডট টু ওইটার একটা বিষয় কি, যে ওখানে কোথাও সেন্টেন্সের মধ্যে নো থাকবে না, কিন্তু মিনিংটা নেগেটিভ। আর এই এখন যে রুলসটা পড়বে, এখানে ডিরেক্ট সেন্টেন্সের মধ্যে একটা নো চলে আসে, নট চলে আসে। যে দেখো এক্সাম্পলগুলো খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পারবে যে দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, যে মানুষটা এতই বেশি ক্লান্ত ছিল যে হাঁটতে পারছিল না। রহিম ইজ সো রিচ দ্যাট হি ক্যান হেল্প ইউ, রহিম এতটাই ধনী যে তোমাকে সাহায্য করতে পারে। কেমন? আচ্ছা, এই যে এই জায়গায় এইখানে হচ্ছে নেগেটিভ নাই, কিন্তু লাস্টে যে সেন্টেন্সটা পড়লাম এটাতে কিন্তু নেগেটিভ নাই, ঠিক আছে? তো এই সো ডট ডট দ্যাট এর একটা বিষয় হচ্ছে যে এখানে পজিটিভ নেগেটিভ দুই রকমই তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে? মানে দুই রকম, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা সেন্টেন্সের অর্ধেক অংশ দেখে তোমার এটা ডিটারমাইন করতে হবে, মানে এটা ঠিক করে নিতে হবে। কেমন? এই যে দেখো দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড, মানে মানুষটা এত ক্লান্ত ছিল, তার মানে এখানে সেন্টেন্সের যে একটা সেন্স থাকে বা একটা মিনিং থাকে না, ওইটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে এমন একটা কিছু হবে যে টায়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এখন তুমি বলছো তোমার সেন্টেন্সের অর্ধেক এভাবে দেওয়া যে মানুষটা এতই ক্লান্ত ছিল, এটার সাথে যদি তুমি বলো যে সে হচ্ছে তারপরে মানে পার্টি করতে গেল, তাহলে এটা কি মানায়? বা বন্ধুদের সাথে দেখা করতে গেল, সেটা কি মানায়? তার মানে এরকম কিছু দিতে হবে যে সেন্টেন্সের প্রথম অংশের সাথে মিলে। কিন্তু এখানে দেখো যে আই এম সো স্ট্রং দ্যাট, তোমাদের অ্যান্সার থাকবে মানে কোয়েশ্চেন থাকবে এতটুকু, বাকি পার্টটা তোমাদের নিজেদের ফিল আপ করতে হবে। অনেক সময় দ্যাটটা নাও দেয়া থাকতে পারে, এখানে দেখো কোথাও কিন্তু দ্যাট দেয়া নাই, তো অনেক সময় দ্যাট দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এখানে যদি আই এম সো স্ট্রং এটা বলে, তার মানে কি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কিছু দিতে হবে। এটা একটা পজিটিভ বিষয় যে আমি অনেক শক্তিশালী, তার মানে কি আমি ভারী কোনো কাজ করতে পারবো, আমি দৌড়াতে পারবো, বা আমি একটা ভারী লোড ক্যারি করতে পারবো, বা আমি আরেকজন বাচ্চাকে হেল্প করতে পারবো, বা একটা কিছু তুলে দিতে পারবো, এরকম একটা মিনিং আসে না? তোমরা চিন্তা করবে, করলে এটা বুঝতে পারবে। এটা হুবহু রুলসে আমি ফেলে তোমাদেরকে বলতে পারবো না। এই যে যতটুকু পার্ট তোমাদের কোয়েশ্চেনে দেয়া থাকবে ওইটার সাথে সেন্স মেক করে, মানে সামঞ্জস্যপূর্ণ হয়, এমন একটা অংশ দিয়ে তোমাদের বাকিটা ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে দেখো এখানে একটু বাংলাতেও লেখা আছে যে উপরের বাক্যগুলোতে সো দ্যাটের ব্যবহারে এত যে এরকম একটা মানে এক্সপ্রেশন বা অভিব্যক্তি প্রকাশ করে। কারণ প্রকাশক অংশের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সো বসানো হয়েছে। এই যে দেখেছো টায়ার্ড, স্ট্রং, এগুলো সব কি অ্যাডজেক্টিভ। তো এটার পূর্বে সো বসানো হয়েছে এবং ফলাফল অংশের শুরুতে দ্যাট ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? তো উভয় অংশে সাবজেক্ট ও ভার্ব রয়েছে, তাই কনজাংশন একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। আচ্ছা, এইখানে আমি একটু বলি, এটা তোমরা কি খেয়াল করেছো যে এটা যে একটা কমপ্লেক্স সেন্টেন্স? তোমরা তো ট্রান্সফরমেশন করেছো 9-10-এ। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স মানে এখানেও কিন্তু একাধিক ক্লজ আছে। এই যে আই এম সো স্ট্রং এটা প্রিন্সিপাল ক্লজ, আই ক্যান ক্যারি দিস হেভি লোড মানে দ্যাট আই ক্যান ক্যারি দিস হেভি লোড এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, এইখানে কি সো দ্যাটের মাঝখানে কোনো গ্যাপ আছে? মানে সো এর পরে এইটা সেটা বসবে, তারপর অনেক পরে গিয়ে দ্যাট বসবে, এটা না কিন্তু। তার মানে এই সো দ্যাট আর ওই সো ডট ডট দ্যাটের দুইটার মিনিং কিন্তু আলাদা হবে। হ্যাঁ, ওকে। তারপরে কি হচ্ছে দেখো এখানে যেটা বলছে, তোমরা স্ট্রাকচারটা দেখতে পারো। আমি স্ট্রাকচার একদম লাইন বাই লাইন বলছি না, কারণ এগুলো আসলে ওভাবে মুখস্থ করে মনে রাখাটা কঠিন হয়, এজন্য আমি তোমাদের মেইনলি এক্সাম্পল দিয়ে আলোচনা করছি।
দেখো, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সামিনেশন। তার মানে কি, আমরা বাংলায় যে বলি না, সে পরিশ্রম করছে যেন সে পরীক্ষায় পাশ করতে পারে, বা ম্যান ইটস সো দ্যাট হি মে লিভ, মানুষ খাবার খায় যেন সে বেঁচে থাকতে পারে। তার মানে কি, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এটার মিনিং কি আসবে? বাংলায় যদি আমরা চিন্তা করি তাহলে এটার মিনিং আসে যেন। বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের এইগুলো বলে দিচ্ছি যাতে তোমরা ইজিলি কানেক্ট করতে পারো। ইংলিশ আর বাংলা তোমরা এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারো, ভাবতে পারো, কারণ এটার কিন্তু বাধা ধরা কোনো সেন্টেন্স তোমাদের লিখতে হবে না। যেই পার্টটা দেওয়া আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অংশ তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। কেমন? সেন্টেন্সটা মানে ওই ক্লজটা, ওই অংশটুকু কারেক্ট হতে হবে, স্ট্রাকচার মানে ভুল হওয়া যাবে না। কিন্তু তোমরা যে কোনো ধরনের জিনিস লিখতে পারো ওই জায়গায়। দেখো, দ্য স্টুডেন্টস স্টাডিড রেগুলারলি ইন অর্ডার দ্যাট দে মাইট সাকসিড ইন দ্য এক্সাম। তার মানে আমরা কি বুঝলাম? এই ইন অর্ডার দ্যাট আর সো দ্যাটের মিনিং কি? একই হবে, এটার মানে দাঁড়ায় যেন। এই যে দেখো, নিচ দিয়ে বাংলায় লেখা আছে যে এই দুটার ব্যবহার করে আমরা যেন বা যাতে এক্সপ্রেশন বুঝাই। ঠিক আছে? আর এই কনজাংশনের ক্ষেত্রে পরবর্তী সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট এরকম বসে। দেখো, খেয়াল করলে সেন্টেন্সগুলো দেখবে সবগুলোতেই কিন্তু এমন বলছে যে আ সফট উইন্ড কেম সো দ্যাট ইট কুড ব্লো দ্য শিপ। এই যে কুড, তারপরে ক্যান, তারপরে মে, মানে এমন একটা কিছু, এটা পারপাস তো, মানে যেন বা যাতে বোঝায়, তার মানে পরের অংশে একটা উদ্দেশ্য প্রকাশ করবে, ঠিক না? তো ওই জায়গায় সবসময় মানে সাধারণত ক্যান, কুড, মে, মাইট এই ধরনের শব্দগুলো তোমাদের ব্যবহার করতে হবে। আর এগুলো মোডাল ভার্ব, মনে আছে তো? ক্যান, কুড, মে, মাইট রাইট ফর্ম অফ ভার্বসে অনেকবার বলেছি। তো এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ওই টু এর মতন। আচ্ছা, তোমরা আল্লাহ জানে ঠিক মতন পড়াশোনা করো কিনা, লেকচারগুলো দেখো কিনা। আচ্ছা, দেখো এখানে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা আনলেস এরকম আছে। ঠিক আছে? তো আনলেসের মানে যেটা দাঁড়ায়, ঠিক আছে, মানে এই আনলেস, প্রোভাইডেড দ্যাট, মানে এখানে সব যদি একটা সেন্স নিয়ে আসে। তো আই শ্যাল গো আউট প্রোভাইডেড ইট ডাজ নট রেইন। তো এই শব্দের মিনিংটা কেমন আসে? যে আমি বাইরে যাব যদি বৃষ্টি না হয়। কেমন? এখানে প্রোভাইডেড দেখতে কি পাস্ট ফর্মের মতন দেখাচ্ছে, তাই না? কিন্তু এইটা প্রথম অংশের সাথে মিল রেখে তোমাদের খেয়াল রাখতে হবে পরের অংশটা কি হবে। আই শ্যাল গো আউট, এই আই শ্যাল একটা কি ফিউচার আছে না, ফিউচার ইনডিফিনিট আছে, শ্যাল বা উইল যুক্ত হয়ে ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে এটার, হ্যাঁ বলো। ওই যে যদি, প্রোভাইডেড, ইফ, আনলেস এগুলো কাছাকাছি মিনিং, বুঝতে পেরেছো? এগুলো সবগুলোর মানেই যদি অথবা যদি না এরকম বোঝায়। তো হ্যাঁ সিমিলার, হ্যাঁ সিমিলার, এই জিনিসটাই মনে করো যে ইফ দিলে তোমাদের বুঝতে অনেক ইজি হয়, কিন্তু ওইখানে যদি এক্সামিনারের মনে হয় যে ইফ দিব না প্রোভাইডেড দিব, তাহলে একটু স্টুডেন্টরা আরেকবার ভাববে আচ্ছা এটা ঠিক আছে তো, এরকম আর কি বিষয়টা দাঁড়ায়। যে দেখো, প্রোভাইডেড আর ইফ হ্যাঁ একই, ঠিক আছে? এখানে একটু দেখো, ইফেরটা তো আলাদা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে, ওইটা তোমাদের আসে আর কি, ক্লজের মধ্যে তোমরা পড়েছো। এর আগে আমি পড়িয়েছি না যে ফ্রেজের মধ্যে, না ফ্রেজের মধ্যে না রাইট ফর্ম অফ ভার্বসে কোথায় যেন আমি বলেছি ইফের ব্যবহার, মানে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার, ওইখানে ইফের ব্যবহারটা ডিটেলসে দেয়া আছে। তো দেখো এখানে হ্যাঁ হ্যাঁ, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, আনলেস এগুলো সবই সিমিলার, মানে যদি বা যদি না এরকম মিনিং বুঝায়। এখন দেখো এখানে কি বলছে, আই শ্যাল গো আউট প্রোভাইডেড ইট ডাজ নট রেইন। তার মানে ওই ইফের মতোই অবস্থা, এক পাশে যদি শ্যাল বা উইল থাকে, আরেক পাশে কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, যে ডাজ নট রেইন, খেয়াল করেছো এটা? আবার দেখো, শি উইল কাম টু ভিজিট আস নেক্সট সানডে প্রোভাইডেড দ্যাট দেয়ার ইজ নো হরতাল।
তো সে সামনের সপ্তাহে আসবে, মানে সামনের সপ্তাহে রবিবার দিন আসবে যদি কোনো হরতাল না থাকে। কেমন? এখন এই যে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট আর আনলেস, এই দুটার মধ্যে একটু পার্থক্য বলি। দেখো যে প্রোভাইডেড দ্যাট মানে যদি না, এরকম মিন করে। তো প্রোভাইডেড দ্যাটের সাথে সাধারণত এই যে তোমরা দেখতে পাচ্ছ নো বা নট বসছে পরের অংশে, খেয়াল করেছো? প্রোভাইডেড ইট ডাজ নট রেইন, প্রোভাইডেড দ্যাট দেয়ার ইজ নো হরতাল। কিন্তু যদি আনলেস বসে, আনলেস নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, এর পরের অংশে কিন্তু তোমাদের হ্যাঁ নো বা নট বসাতে হবে না। এই যে দেখো, ইউ উইল নট গেট আ গুড গ্রেড আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। ঠিক আছে? তো তুমি কি পাবে না? ভালো মার্কস পাবে না যদি তুমি না পড়ো, মানে যদি না তুমি ঠিক মতন পড়াশোনা করো। আনলেসের মানে হচ্ছে যদি না। তো আগের অংশে নট থাকতে পারে, কিন্তু আনলেসের পরের অংশে কোনোভাবেই নট বসানো যাবে না। কেমন? মানে যেটা তোমার লিখতে হবে। সাধারণত হচ্ছে আগের অংশটা দেয়া থাকে, আর আনলেস থেকে পরের অংশটা তোমাদের লিখতে হয়। মানে নর্মালি সেন্টেন্সগুলো এইভাবে তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো এখানে দেখো এই যে কি বলছে, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইফ, আনলেস যুক্ত অংশ শর্ত, এবার আর অপর অংশ কি হয়? সম্ভাব্য ফলাফল বা পসিবল কনসিকুয়েন্স যেটা, সেটা প্রকাশ করে। তার মানে তোমাদের একটা কি দিয়ে দিবে? শর্তটা তোমাদের পরীক্ষায় আসে সাধারণত, আর ফলাফলের অংশটা তোমাদের লিখতে হয়। অনেক সময় কোয়েশ্চেন যদি একটু টেকনিক্যাল করার চেষ্টা করে তাহলে উল্টাও করতে পারে, দেখা যাচ্ছে ফলাফলের অংশটা দিয়ে দিচ্ছে, তোমাদেরকে শর্তটা লিখতে হবে। বুঝতে পেরেছো? এভাবেও কিন্তু ঘুরিয়েও আসতে পারে। আচ্ছা, আর এখানে শর্তযুক্ত অংশ সাধারণত সিম্পল প্রেজেন্ট হয়, আর অপর অংশ সাধারণত ফিউচার টেন্স হয়। এই যে আর আনলেস মানে যদি না, এটা তো বললামই। আচ্ছা দেখো, এখানে উড দ্যাট বা আই উইশ, এটা ওই যে আমরা বলি না যে ইস যদি আমি এরকম হতে পারতাম, যদি আমি সেরকম হতে পারতাম, ওই জিনিসটাকে যদি আমরা ইংলিশে করি তখন আমাদের উড দ্যাট বা আই উইশ আসবে। এইটার স্ট্রাকচারটা একটু তোমরা খেয়াল রাখবে। কেমন? কারণ নর্মালি আমরা উড দ্যাট দিয়ে কথা বলি না, বা মানে আই উইশ সব সময় তো আমরা ইউজ করি না। তো এটা যদি করো তাহলে কেমন দাঁড়াবে? উড দ্যাট বা আই উইশ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়্যার, উড, কুড। মানে এখানে অবশ্যই এগুলা পাস্ট টেন্সে থাকবে, অ্যাম ইজ আর কিন্তু বসবে না, খেয়াল রাখো এটা। ওয়্যার বসতে পারে, উড বসতে পারে, কুড বসতে পারে, এবং তারপর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। কেমন? উড কুডের সাথে তো ভার্বের বেস ফর্মই বসবে, আর ওয়্যার যদি থাকে তারপরে আসলে ঠিক ভার্ব বসে না। এই যে সেন্টেন্সটা খেয়াল করো, দেখো, আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, ওয়্যারের পরে কি আর ভার্ব বসেছে? না। মানে এটার মানে দাঁড়ায় ইস আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম। তারপরে দেখো, আই উইশ আই কুড ভিজিট সাচ ওয়ান্ডারফুল প্লেসেস। ছোটবেলায় সবার এই জিনিসটা খুব মনে থাকে, মানে মনে হয় আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ ডাভ, মানে ঠিক এক্স্যাক্টলি ডাভ না, মানে মনে হয় না যে পাখির মতন উঠতে পারতাম বা পাখির মতন ডানা থাকতো। এখানে দেখো এই যে আই উইশ আই হ্যাড, এখানে হ্যাড এসেছে, এটা কিন্তু এই স্ট্রাকচারে দেয়া নাই, কিন্তু হ্যাডও থাকতে পারে। কেমন? মানে মোট কথা আই উইশ বা উড দ্যাট দিয়ে যদি কোয়েশ্চেন না সেন্টেন্স শুরু হয়, সাবজেক্টের পরে অবশ্যই একটা পাস্ট কিছু বসাতে হবে, মানে অন্য কিছু না, ওয়্যার, উড, কুড বা হ্যাড হতে পারে। কেমন? মানে অবশ্যই এটা সাধারণত আফসোসের ব্যাপারটা বা একটা ডিজায়ার বোঝানোর চেষ্টা করে, যেটা কিনা বাস্তবে সম্ভব নয়। এই জন্য এখানে এই পাস্ট ফর্মগুলো বসায়। কেমন? আর এরপরে অবশ্যই কি হবে? ভার্বের বেস ফর্ম বসবে। এই সাহায্যকারী ভার্বটা বা অক্সিলিয়ারিটা পাস্ট হবে, কিন্তু তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। এই যে দেখো ডি নাম্বার, হ্যাঁ কি? হ্যাঁ ডি নাম্বারটা আমি আসি নাই তো, এই যে বলছি এখন, উড দ্যাট আই কুড বাই আ 3D টিভি, এটার মানেও ওই একই, যে ইস আমি যদি একটা 3D টিভি কিনতে পারতাম, এরকম। উড দ্যাট আর আই উইশ এর মানে একই বাবা। এতক্ষণ তোমরা দেখলে না প্রোভাইডিং দ্যাট, আনলেস, এগুলো সব সিমিলার, তারপর ইন অর্ডার দ্যাট, সো দ্যাট সিমিলার, ওরকম উড দ্যাট আই উইশ সিমিলার। দুটোর
মানেই বোঝায়, মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে ইউজ করা মানে তোমার কোনো অপূর্ণ ইচ্ছা ব্যক্ত করার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি বাক্যের মধ্যে। কেমন? এই উড দ্যাট থাকলেও একইভাবেই হবে। উড দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে, তারপরে তোমার যেরকম সেন্টেন্স লিখতে চাও সেই অনুযায়ী তোমার লিখতে হবে। তুমি ওয়্যার, উড, কুড, হ্যাড এরকম দিয়ে লিখবে। কেমন? সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখন আই ওয়্যার যদি এরকম দাও যে আই ওয়্যার ভিজিট সাচ ওয়ান্ডারফুল প্লেসেস, এটা কিন্তু হবে না। ওয়্যার বসালে অবশ্যই অন্য কিছু ভাবে লিখতে হবে। ওয়্যার বসাইলে অবশ্যই তোমার অ্যাডজেক্টিভ এনে সেন্টেন্সটা ভাবে লিখতে হবে। আর তুমি যদি ভার্ব বসাতে চাও তাহলে তোমাকে উড অথবা কুড ব্যবহার করতে হবে। যে আই কুড ভিজিট, আই কুড ফ্লাই, এরকম আই কুড সুইম, বা আই কুড ট্রাভেল টু ইউরোপ, এরকম। কেমন? উড কুড বসালে অবশ্যই পরে একটা বেস ফর্মের ভার্ব বসাইতে হবে। এই যে দেখো এখানে বাংলায়ও লিখে দিয়েছে, উপরের বাক্যগুলো অসম্ভব ইচ্ছা, কল্পনা, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে। তাই এ ধরনের অভিব্যক্তি বোঝাতে উড দ্যাট বা আই উইশ ব্যবহার করা হয়। আর বি ভার্ব হিসেবে ওয়্যার বসে, আর অন্য ভার্ব হলে তার আগে উড কুড ব্যবহৃত হয়। দেখেছো? বুঝতে পারলে সবাই? ওকে, আচ্ছা শুনো, তোমাদের হচ্ছে আর খুব বেশি সময় নাই, ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপরে মানে আজকের মধ্যে আমি যতটুকু ভেবেছি ওইটুকু যদি না হয়, তোমাদের আরেকটু ক্লাস নিয়ে আমি হচ্ছে অন্তত পক্ষে আজকের একটা পার্ট আমি শেষ করে দিব, কারণ এগুলো বেশ বড় হয় তো পরে আমাদের সিলেবাস শেষ করতে সমস্যা হতে পারে। কাজে যদি আজকে আমি শেষ না করতে পারি আমি বলবো, আবার লিংক দিব, তোমরা আবার একটু কষ্ট করে জয়েন করবে। কেমন? আশা করি এর পরের পার্ট 40 মিনিট অত লাগবে না, কারণ আজকে তো আর আমি পুরো শেষ করে দিব না, আরো কয়েকটা ক্লাস লাগবেই। আচ্ছা দেখো, লেস্ট যদি বসে, তো লেস্ট থাকলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে এইখানে অবশ্যই সেন্টেন্সের মধ্যে শুড ব্যবহার করতে হয়। দেখো, দ্য স্টুডেন্টস ওয়াকড ফাস্টার লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। কেমন? এখানে লেস্ট কনজাংশনটি এই ভয়ে যে বা যাতে না এইরকম এক্সপ্রেশন প্রকাশ করে। দেখো নিচে বাংলাটা লেখা আছে। কেমন? তো মনে রাখবে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব সমন্বয় একটি সম্পূর্ণ বাক্য বসিয়ে কমপ্লিট করতে হয়। তার মানে কি, এই ক্ষেত্রে তোমাদের একটা সম্পূর্ণ বাক্য ব্যবহার করতে হবে। এই যে দেখো, কামাল read attentively lest he should fail in the examination। বুঝতে পেরেছো? তার মানে লেস্ট মানে ওই যে এই ভয়ে যে, অথবা যাতে না, মানে এরকম যাতে না হয় তাই, বুঝো নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা তোমরা এভাবে চিন্তা করো যে তুমি আগে থেকে মনে করো যে তোমার একটা পিকনিক আছে, ঠিক আছে, স্কুল থেকে নিয়ে যাবে, কিন্তু তোমার আব্বু আম্মুকে ছাড়া তুমি এর আগে কখনো বাইরে যাওনি এইভাবে কোনো পিকনিক বা বড় কোনো প্রোগ্রামে। তো আব্বু আম্মু যাতে মানা না করে এই জন্য তুমি আগে থেকে অনেক দিন ধরে তোমার আব্বু আম্মুকে বোঝাচ্ছ, বলছো, তোমার ক্লাস টিচারকে দিয়ে ফোন করিয়েছো। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি এত অ্যারেঞ্জমেন্ট করছো যে এই ভয়ে এটা যদি তুমি না করো তাইলে কি হবে, তুমি এই এই পুরা মানে তুমি যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবো না। তার মানে তুমি একটা কাজ করছো এই ভয়ে যে একটা বাজে কনসিকুয়েন্স তুমি এড়াতে পারবে, ঠিক আছে? এই জন্য হ্যাঁ, জিনিসটা ওইভাবে হয় যে কামাল read attentively lest he should fail in the exam। কামাল ভালো করে মনোযোগ দিয়ে পড়ছিল এই ভয়ে যে সে পরীক্ষায় ফেল করতে পারে, ঠিক আছে? মানে তার ভয় ছিল যে সে পরীক্ষায় ফেল করতে পারে, এটা যেন না হয় এজন্য সে পড়াশোনা করছিল। আরেকটা দেখো, দ্য স্টুডেন্টস ওয়াকড ফাস্টার লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। তো স্টুডেন্টরা তাড়াতাড়ি হাঁটছিল যাতে না তাদের ট্রেন মিস হয়, মানে যাতে তাদের ট্রেনটা না মিস হয় এর জন্য তারা তাড়াতাড়ি হাঁটছিল। বা স্টুডেন্টরা এভাবে যদি ভাবো যে স্টুডেন্টরা তাড়াতাড়ি হাঁটছিল এই ভয়ে যে তাদের ট্রেন মিস হয়ে যাবে। তার মানে কি, যদি জলদি হাঁটে ট্রেনটা মিস হবে না। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে এখানে যে একটু জুম করেছি, দেখো তোমরা সেন্টেন্স দেখতে পাচ্ছ? এই যে লেস্ট কনজাংশনটি এই ভয়ে যে অথবা যাতে না অর্থ প্রকাশ করে।
এবার এবার ক্লিয়ার হয়েছে একটু? হ্যাঁ, এইখানে অন্যগুলোর সাথে ডিফারেন্স কি জানো? এইখানে একটা শুড ইউজ করতে হয়। এই যে দ্য স্টুডেন্টস ওয়ার্ক ফাস্টার বা প্রথম অংশ যেটা দিবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা একদম সিম্পল সেন্টেন্সের মতন হয়। এরপরে লেস্ট কনজাংশনটা বসবে, তারপরে একটা সাবজেক্ট বসাবে, এরপরে একটা শুড নিয়ে আসতে হবে। শুড নিয়ে এসে তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। মানে এই লেস্টের দুই পাশেই দুইটা পূর্ণাঙ্গ বাক্য বসবে, এটা মাথায় রাখবে সব সময়। এবং লেস্টের পরবর্তীতে যে বাক্যটা বসাবে সেটাতে অবশ্যই একটা শুড থাকতে হবে। কেমন? এই যে এই ধরনের যে জিনিসগুলো না, এইগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, কারণ স্টুডেন্টরা এই জিনিসগুলো মানে বারবার আসে এবং তারা বারবার ভুল করে। বুঝতে পেরেছো? এই যে হাই টাইমের ক্ষেত্রে কিছু জিনিস দেখবে, যে লেস্টের ক্ষেত্রে দেখবে, লেস্টে হচ্ছে শুড একটা রাখতেই হবে। তারপর হাই টাইমের ক্ষেত্রে হচ্ছে টেন্সের একটু এদিক সেদিক থাকে। কেমন? এই জিনিসগুলো স্টুডেন্টরা বারবার ভুল করে, টিচাররাও বারবার দেয়। তোমরা যদি কোয়েশ্চেন সলভ করতে বসো দেখবে প্রচুর পরিমাণে পাচ্ছ। আচ্ছা, শোনো, আমাদের কয় মিনিট হলো ক্লাস? হুম, আর 2 মিনিট আছে তাই না? তো আমরা হচ্ছে ইয়ে করি, শেয়ারটা বন্ধ করি। শোনো, এখন হচ্ছে আমাদের এটা ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছে আরেকটা লিংক দেই, তোমরা একটু সবাই কষ্ট করে ওখানে জয়েন করো। তাহলে বেশি না, হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে। ক্লজের একটু 2-3টা স্লাইড আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই, ঠিক আছে? কারণ এই 2 মিনিটে আসলে ওটা শেষ হবে না, হয়তোবা তোমাদের হাইস্ট 10 মিনিট লাগতে পারে। ওকে বাবা, তোমরা আবার একটু জয়েন করো, আমি লিংক দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ বলো। না, প্রেজেন্টটা আরেকবার দিতে হবে সেরকম কিছু না। আচ্ছা। উম, তোমরা কি ইয়ে দেখতে পাচ্ছো? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো? আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট কতটুকু পড়লাম বলো তো? আচ্ছা, হ্যাঁ, আমরা এখন ক্লজ থেকে শুরু করব। মানে এখানে ক্লজের আমরা একটু বেসিক ধারণা নিব, কেমন? হুম, তোমরা কি আমার পড়া বুঝতে পারছো? হ্যাঁ, যেখানে তোমরা বুঝবে না সেইখানে হচ্ছে তোমরা বলে দিবে যে বুঝতে পারছি না। হুম, দেখতে পাচ্ছো তো তাই না? এই যে ক্লজ এসেছে, ক্লজেস। আচ্ছা, এইখানে দেখো, ক্লজ সম্পর্কে শুরুতে একটু বলছিলাম, আবারও একটু বলে দেই যে ক্লজ হচ্ছে মানে 2 রকম জিনিস পাবে তোমরা। ফ্রেজ একটা পাবে, ক্লজ একটা পাবে। তো ক্লজ, শুনো শুনো, কেউ অন্যদিকে কথা বলে একটু মিউট করে দিও বাবা। আচ্ছা, শোনো, তো ক্লজ হচ্ছে, ক্লজ ফ্রেজ দুটোই কিন্তু আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এখানে একগুচ্ছ শব্দ থাকবে। কিন্তু ক্লজে অবশ্যই একটা ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব, বা বাংলায় যেটাকে বলে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? কিন্তু ফ্রেজে এই ধরনের, কি মানে কি? কেস, হ্যাঁ কেস অর্থ কারো, কিন্তু এখানে তুমি কেস কোথায় পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি ফ্রেজ বলছি। তো ফ্রেজ হচ্ছে গুচ্ছ, মানে একগুচ্ছ শব্দ, ক্লজও একগুচ্ছ শব্দ, কিন্তু ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে যেটা কিনা ফ্রেজে থাকে না। কেমন? তো এইখানে দেখো, ওই যে তোমরা সেন্টেন্স পড়েছো না, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই ধরনের মধ্যে আমরা ক্লজ দেখে থাকি, মানে যেই অংশেই বসাও সেখানে একটা ভার্ব থাকে। আচ্ছা, এখন দেখো, তোমরা শুনতে পাচ্ছ কথা?
হ্যাঁ, স্ক্রিনে দেখো তোমরা যে এইখানে 3 রকমের ক্লজ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান বাক্যাংশ, মানে নিজেই স্বাধীনভাবে বসতে পারে, মানে আমরা যে কোনো সেন্টেন্স বলি না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেটা অপ্রধান বাক্যাংশ, সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করে, মানে আরেকজনের উপর ডিপেন্ড করতে হয়। কেমন? এই যে যেরকম WH ওয়ার্ড যুক্ত যে ক্লজগুলো হয় সেগুলো সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ হয়। আর কোঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা হচ্ছে সংযোগমূলক বাক্যাংশ। এইখানে কি হয়, এখানে দুইটা সাধারণত প্রিন্সিপাল ক্লজের মতোই, মানে দুইটা যদি আলাদা আলাদা ভাবে তুমি ইউজ করো, দুইটার সুন্দর আলাদা মিনিং পাবে, কিন্তু কোনো একটা কোঅর্ডিনেটর দিয়ে বা একটা কনজাংশন বা কিছু একটা দিয়ে ওই দুটো ক্লজকে যুক্ত করা থাকে। কেমন? আচ্ছা, এবার আমরা একটু যাই। এখানে দেখো যে সাবঅর্ডিনেট ক্লজ এটাই হচ্ছে সবচেয়ে বড়, কারণ প্রিন্সিপাল ক্লজের আর কোনো ওইভাবে প্রকারভেদ নাই, ও নিজে পুরো একটা সেন্টেন্সের মতন ইউজ হয়, ওর আর কোনো মাথা ব্যথা নাই। কেমন? কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কিছু প্রকারভেদ আছে। কি কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? নাম্বার 1 হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, ঠিক আছে, আর নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেমন? তো এটার মানে যে নাউন, কোথাও নাউন ইউজ করতে হবে, কোথাও অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কোথাও অ্যাডভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, এখানে একটু বলি যে নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন, মানে পুরো একটা ক্লজই নাউনের মতন ইউজ হবে। তোমাদের কি কিছু মাথায় যাচ্ছে? আচ্ছা, মানে 3টা প্রকারভেদ, সাবঅর্ডিনেট ক্লজে 3টা প্রকারভেদ, এতটুক তো বুঝছো? হ্যাঁ, নাউন ক্লজ কি জিনিস সেটা আমি এখনো বলতে শুরু করি নাই, কিন্তু মেইন যে 3টা প্রকারভেদ, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট, এই 3টা তো বুঝছো, মানে একটা আইডিয়া তো হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, তো এখন সাবঅর্ডিনেট ক্লজকে আমরা এই 3 রকমে ভাগ করতে পারি। তো নাউন ক্লজ যেটা হয় যে আচ্ছা আমি বলি, সেন্টেন্সে আমরা একটা নাউন ব্যবহার করি, ঠিক না? ওই নাউন যে কাজটা করবে, ওই একটা সেন্টেন্সে পুরো নাউন ক্লজটাই ওরকম নাউনের মতন কাজ করবে। নাউন আমরা কোথায় কোথায় ব্যবহার করি, একজন বলো তো, যে কোনো একজন একটু বলো, বাক্যের কোন কোন জায়গায় আমরা নাউন ব্যবহার করতে পারি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু আমি বলি, নামের ক্ষেত্রে তো বটেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, নাউনকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক না? এই দুইটা কিন্তু নাউনের অনেক মানে গুরুত্বপূর্ণ দুইটা ইউজ। এখন এই যে ক্লজগুলো দেখছো, নাউন ক্লজ, এই নাউন ক্লজ ওই রকম ভাবে ব্যবহৃত হয়, পুরো একটা ক্লজ কিন্তু ব্যবহৃত হবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, কখনো কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে। এইটাই হচ্ছে বিষয়, মানে আমরা শুধু নাউনকে, একটা নাউনকে যেভাবে সেন্টেন্সে ইউজ করি, এখানে পুরো একটা নাউন ক্লজকে ওইরকম ইউজ করব। আবার অ্যাডজেক্টিভকে আমরা যেভাবে ইউজ করি, পুরো একটা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা ওই সেন্টেন্সের একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, মানে বিশেষণ পদের মতন ব্যবহার করব। অ্যাডভার্বিয়াল ক্লজেও তাই, যে অ্যাডভার্বিয়াল ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, মানে কোনো একটা সেন্টেন্সে অ্যাডভার্ব যেরকম কাজ করে, অ্যাডভার্বিয়াল ক্লজটাও ওরকম কাজ করবে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা নর্মাল একটা সেন্টেন্সে এরকম বলতে পারি, দ্য পেন ইজ ব্লু, মানে এই কলমটি নীল। এখানে যে দ্য পেন, এটা কি, এই সেন্টেন্সের সাবজেক্ট। কেমন? কিন্তু যখন আমি একটা পুরো নাউন ক্লজ বানাবো, তখন ওই সেন্টেন্সটা আর এত সিম্পল থাকে না, তখন ওটা কমপ্লেক্স হয়ে যায়, তখন ওগুলো বড় বড় হয়ে যায়। বুঝতে পেরেছো? তখনই ঝামেলার তৈরি হয়। তো যাই হোক, ঝামেলার কিছু নাই। এখানে দেখো একটা ছকের মধ্যে একদম ইজি ইজি কিছু এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছে। প্রিন্সিপাল ক্লজে দেখো, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা বলো তো? বলো তো।
আই নো, হ্যাঁ, এই যে ছোট্ট এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ ও কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এইটা হচ্ছে আই নো প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে, ওটার সাথে ডিপেন্ডেন্ট, ওর উপর নির্ভরশীল। এই দ্যাট যুক্ত এই অংশটা যদি আই নো এর সাথে না যুক্ত হয় তাহলে কিন্তু পুরো মিনিং প্রকাশিত হবে না। বুঝতে পেরেছো? তো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কিছুটা বসের মতন, মানে ও হচ্ছে নীতি নির্ধারক, সে হচ্ছে বস, এরকম। কেমন? আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, দেখো, আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, তার মানে কি, এই আই নো দ্য বয় এটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু ইজ অনেস্ট, এই হু ইজ অনেস্ট টুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই পাশে ওই প্রিন্সিপাল ক্লজের যে এক্সাম্পলটা দেওয়া আছে, দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল যে ক্লজটা থাকে, ডিপেন্ডেন্ট যে ক্লজটা থাকে, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। ঠিক আছে? এই যে হু ইজ অনেস্ট, শুধু যদি আমরা এটা বলি তাহলে এটাও একটা সেন্টেন্স হয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ঠিক না? হু ইজ অনেস্ট, এটা তো জানো। কিন্তু আমরা এখানে হু ইজ অনেস্টের পরে কি কোনো কোয়েশ্চেন মার্ক আছে? আমরা কি এটা কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করছি? না তো। আমরা একটা নর্মাল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে যখন যাব, তখন শুধু এই হু ইজ অনেস্টের কোনো মিনিং হয় না। এটার যদি একটা পূর্ণাঙ্গ অর্থ আমরা দিতে চাই তাহলে ওর সাথে একটা প্রিন্সিপাল ক্লজ আমাদের অ্যাড করে নিতে হবে। এইখানে এই আই নো দ্য বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ অনেস্ট এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? আচ্ছা, এখন কোঅর্ডিনেট ক্লজ দেখো, দ্য বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট। একটু খেয়াল করে দেখো, দ্য বয় ইজ অনেস্ট এটা কি? একটা প্রিন্সিপাল ক্লজ, মানে এটা পূর্ণাঙ্গ একটা বাক্য, এটা তো বুঝতে পারছো। তারপরে আই নো ইট, আমি এটা জানি, এটাও পুরো একটা বাক্য। এখন এই দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, বোঝা গিয়েছে? তার মানে কোঅর্ডিনেট ক্লজটা কি হয়, ঠিক সাবঅর্ডিনেট ক্লজের মতন প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে না, কিন্তু এরকম ছোট ছোট দুইটা ক্লজ এই অ্যান্ড বাট এই ধরনের কোঅর্ডিনেটর দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। তোমরা কি আমার কথা বুঝছো? তোমরা এখন কতজন আছো বাবা? আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, কারণ এই ক্লজের এই জায়গাগুলো এত অল্প মানুষ জয়েন করেছো। হ্যাঁ, এত অল্প মানুষ জয়েন করেছো, তারপরে এই ক্লজের এই জায়গাগুলোতে কি হয় হচ্ছে, মানে পরে বুঝতে অসুবিধা হয়। এইগুলো যদি এখন তোমরা ক্লজ টজ এই জিনিসগুলো একটু খেয়াল করে শুনো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের সুবিধা হবে, তোমাদের ট্রান্সফরমেশনের সুবিধা হবে। বুঝছো? তোমাদের যখন মডিফায়ার্স লিখবে তোমরা, ওই ক্ষেত্রেও তোমাদের কিছু ক্ষেত্রে সুবিধা হবে যে কোনখানে তোমাদের কিভাবে মডিফাই করতে হয়, কারণ ওইখানে তো অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। তো অ্যাডজেক্টিভ মানে শুধু গুড ব্যাড এভাবে বসাতে হয় না, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ না, এগুলোও অনেক সময় ইউজ করতে হয়। কাজে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এখন দেখো সাবঅর্ডিনেট ক্লজেসের এখানে তিনটা ধারা আছে, নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো এখানে এক্সাম্পল দিচ্ছে, আই নো হু হি ইজ, ঠিক আছে? এরপরে অ্যাডজেক্টিভ ক্লজটা কেমন, আই নো দ্য ম্যান হু ডিড ইট। আর অ্যাডভার্বিয়াল ক্লজটা কেমন, ইউ ম্যান গো ওয়্যার ইউ লাইক, এটা ইউ মে গো হবে, এটা ম্যান হবে না আসলে, ইউ মে গো ওয়্যার ইউ লাইক। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম সেন্টেন্সে নাউন বা নমিনাল ক্লজ, আমি জানি, আমি কি জানি, আমি কি জানি, দেখো তো, আই নো হোয়াট, ছেলেটি কে বা সে কে। তো যখন আমরা এরকম ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি তখন আমাদের যে অ্যান্সারটা আসে সেটা সবসময় কি হয়, ওই সেন্টেন্সের বা ওই ভার্বের অবজেক্ট হয় বা কর্ম হয়। তার মানে আই নো হু হি ইজ, এই যে হু হি ইজ এই জিনিসটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট।
তার মানে এই হু হি ইজ এই সাবঅর্ডিনেট ক্লজটা এই পুরো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করছে। হলো নাউনের মতন কাজ। আচ্ছা, এখন দেখো আই নো দ্য ম্যান হু ডিড ইট। এখানে কি দেখো, আই নো দ্য ম্যান, আই নো হোয়াট, আই নো দ্য ম্যান বা আই নো হোম দ্য ম্যান। আমি জানি বা চিনি, আমি কাকে চিনি? এই মানুষটিকে চিনি। হ্যাঁ হ্যাঁ, এখন দাঁড়াও, আই নো দ্য ম্যান, এখানে নো এর কিন্তু অবজেক্ট হু ডিড ইট না, নো এর অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। বুঝতে পেরেছো? এখানে গুলিয়ে ফেলো না। কিন্তু এই দ্য ম্যান হু ডিড ইট, মানে এই হু ডিড ইট এটা, হ্যাঁ আরেকবার বলছি দেখো, দ্য ম্যান হু ডিড ইট, এই হু ডিড ইট এই ক্লজটুকু আসলে ম্যানকে মডিফাই করছে বা ম্যানের ব্যাপারে কথা বলছে। দ্য ম্যান হচ্ছে একটা নাউন, ওর ব্যাপারে এই হু ডিড ইট এই ক্লজটা কথা বলছে বা বর্ণনা করছে। তার মানে ও হচ্ছে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আমি লোকটিকে চিনি যে এটা করেছে, মানে আমি একটা লোককে চিনি, ওই লোকটার ব্যাপারে আর কি বর্ণনা আমি দিচ্ছি, যে সে এই কাজটা করেছে। সেটা ভালো মন্দ এটা পরের কথা, ওটা হয়তো বা বিস্তারিত পরে বলা হবে। কিন্তু আমি এই লোকটিকে চিনি, লোকটির আরেকটু বর্ণনা আছে এই সেন্টেন্সে, সেটা কি? এই কাজটা সে করেছে, ঠিক না? তার মানে কি এই হু ডিড ইট এই ক্লজটুকু দ্য ম্যানের অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, দ্য ম্যানকে বর্ণনা বা মডিফাই করছে। অ্যাডজেক্টিভ কি সবসময় মনে রাখবে, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। এটা শিখেছো না ছোটবেলায়, যে অ্যাডজেক্টিভ মানে বর্ণনাকারী শব্দ, মানে কোন একটা নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ সবসময় বর্ণনা করে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল, হ্যাঁ বলো বলো। না 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 না, আই নো এটা ম্যানকে মডিফাই করে নাই। আই নো দ্য ম্যান, এই দ্য ম্যানকে হু ডিড ইট এই ক্লজটা মডিফাই করেছে। বুঝতে পেরেছো? আই নো দ্য ম্যান এটা তো প্রিন্সিপাল ক্লজ বাবা, হু ডিড ইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এই জিনিসগুলো পেঁচায় ফেলার মতোই জিনিস। এই যে আমি একটু ক্লিয়ার করে বলছি, বলার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। তারপরে কি করবে, এটা শেষ হলে তোমরা গ্রামার যেটাই বই আছে সেটা খুলে একটু নিজে নিজে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে যে পেঁচায় ফেলছো, জট লেগে যাচ্ছে, প্যাচ লেগে যাচ্ছে, এটা খুলে যাবে। কেমন? এই রুলস যদি বেশি মুখস্থ করতে যাও, খবরদার, আমি নিজে বলছি এটা করবে না বাবা। কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, যেমন মোডাল ভার্বস কোনগুলো, এগুলো মাথায় রাখতেই হয়, বা এগুলো করতে করতে মনে রয়ে যায়। তারপরে কিছু জিনিসের পরে বেয়ার ইনফিনিটিভের মতন কাজ করে, কোন কোন ভার্বের পর বেয়ার ইনফিনিটিভের মতন কাজ করে, এগুলো একটু মুখস্থ রাখতে হয়। কিন্তু এই ক্লজ, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, প্রত্যেকটা রুলস তো মুখস্থ রাখা সম্ভব নয়। ওগুলা তোমরা প্র্যাকটিস করবে, করতে করতে মাথায় গেঁথে যাবে। জিনিসটা মুখস্থের না, প্র্যাকটিসের। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ দেখো, ইউ মে গো, MAY হবে, এটা প্রিন্টিং মিস্টেক এসেছে। ইউ মে গো ওয়্যার ইউ লাইক। কেমন? তুমি যেতে পারো তোমার যেখানে খুশি। এখানে ইউ মে গো এটা হবে হচ্ছে কি, কোন ক্লজ বলো? ইউ মে গো এটা কোন ক্লজ? কেউ বলে না। প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ প্রিন্সিপাল, এত ভয় পাও কেন? যদি এটা ভুলও হয় আমি কি তোমাদের মারবো? তা একটা কোয়েশ্চেন করছি মিস, তোমরা রেসপন্ড করবে, এটা খুব দরকারি বাবা। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এখানে একটা ভার্ব আছে দেখো, ইউ মে গো, এটা তো একটা ভার্ব বা ক্রিয়া। তো এইখানে এই জিনিসটাকে মডিফাই করছে বা বর্ণনা করছে ওয়্যার ইউ লাইক, মানে তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছা, ওয়্যার ইউ লাইক। এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ ও হচ্ছে ভার্বকে মডিফাই করে বা ভার্বকে ডেসক্রাইব করে। অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করবে বা মডিফাই করবে, আর অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করবে। এই জিনিসটা মনে রাখবে। কেমন? এই যে দেখো দুইটার মধ্যে তফাৎ দেখো, আই নো দ্য ম্যান হু ডিড ইট, এই হু ডিড ইট এটা কার সম্পর্কে বলছে? মানুষটির সম্পর্কে। আর ওয়্যার ইউ লাইক এই কথাটা কিসের সম্পর্কে বলছি? যাওয়া সম্পর্কে, মানে তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছা। তো যেখানে তোমার ইচ্ছা ওখানে তুমি কি করবে? যাবে। তার মানে এই যাওয়াটাকে মডিফাই করছে হচ্ছে ওয়্যার ইউ লাইক এই ক্লজটুকু। এই জন্য এটা অ্যাডভার্বের মতন কাজ করছে, মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেমন? আমি তোমাদের এইটা প্রাথমিক ধারণা দিয়ে দিলাম,
এখন আমরা একটু নাউন ক্লজে যাব। অনেক বোরিং লাগছে না? বিরক্ত হচ্ছে তোমরা? একটু কষ্ট করে খেয়াল করে দেখো বাবা, তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে দেখো নাউন ক্লজে এখানে স্ট্রাকচারটা খেয়াল করো, কনজাংশন যুক্ত। ঠিক আছে, প্রথমে কনজাংশন যুক্ত অংশ থাকতে পারে, এরপরে ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে। এখন এই স্ট্রাকচারটা যে লিখেছে এখানে দেখে আবার কনফিউজড হয়েও না। কনজাংশন যুক্ত অংশ শুরুতে থাকতে পারে, যে দেখো দ্যাট হি উইল কাম, এই যে ব্র্যাকেটে কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মানে কনজাংশন যুক্ত অংশে কি কি থাকে সেটা তোমাদের ব্র্যাকেটে লিখে দিচ্ছে। একটা কনজাংশন থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কেমন? এটার পরের অংশে থাকবে একটা ভার্ব, একটা অবজেক্ট, বা সাথে যদি আরো কিছু থেকে থাকে সেটা। এখন এ নাম্বারটা খেয়াল করো, দ্যাট হি উইল কাম ইজ আনসার্টেন। সে যে আসবে এটা অনিশ্চিত। তো এখানে দ্যাট একটা কনজাংশন, এটুকু তো বুঝেছো? ঠিক আছে। হোয়াট হি সেইড ইজ আননোন টু মি, যেটা সে বলেছে সেটা আমার অজানা বা সেটা আমার কাছে অচেনা। কেমন? শোনো, শিওর না এটা এভাবে দিয়েছে এখানে, কিন্তু তার মানে তো এই না সব সেন্টেন্স এরকম হবে, বা নাউন ক্লজের কাজ কোনো কিছু আনশিওর কোনো কিছু বোঝানো, তা তো না। এটা এরকমও হতে পারতো, দ্যাট হি উইল কাম ইজ ভেরি সার্টেন, বা দ্যাট হি উইল কাম ইজ ফিক্সড, মানে বা স্কেডিউলড, এরকম। কারণ তার আসার সময় অনেক সময় থাকে না, এখানে অনিশ্চিত বলছে, কিন্তু এরকমও থাকে যে আমরা জানি সেদিন সে আসবে, সেটাও হতে পারতো। তার মানে দুইটাই পরপর আননোন আনসার্টেন দেখে তুমি ভাইবো না যে নাউন ক্লজের কাজ আনসার্টেন জিনিসপত্র বোঝানো, না। হ্যাঁ, দ্যাট হি উইল কাম ইজ আনসার্টেন। তো এখানে যে দেখো দ্যাট প্লাস একটা সাবজেক্ট বসছে, তারপরে কি ভার্ব বসছে, খেয়াল করেছো? দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এইটুকু হচ্ছে কনজাংশন যুক্ত অংশ। তারপরে কি আছে? আরেকটা ভার্ব আর অবজেক্ট হতে পারে, বা এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এই যে দেখো এরপরের সেন্টেন্সটা খেয়াল করো, প্রথমে কনজাংশন, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে কি আবার ভার্ব, আবার একটা অবজেক্ট। এখন খেয়াল করো যে হোয়াট হি সেইড ইজ আননোন টু মি, এই যে আন্ডারলাইন করা এই জিনিসটা, এটা পুরাটাই একটা নাউনের মতন কাজ করেছে। ঠিক আছে, এই পুরাটাই একটা নাউনের মতন কাজ করেছে, এবং এই পুরা নাউনটা এইখানে তোমার সাবজেক্টের মতন কাজ করেছে এই জায়গায়, যে এই জিনিসটা আমার কাছে আননোন। ঠিক আছে, এরকম আমি সিম্পল উদাহরণ দিয়ে বলি, শি ইজ আননোন টু মি, মানে সে আমার কাছে অচেনা। এখন এই শি কে তুমি এই ক্লজটা দিয়ে রিপ্লেস করো, হোয়াট ই সেইড ইজ আননোন টু মি। একই রকম রোল প্লে করছে না? একই কাজ করছে না দুইটা জিনিস? ওই শি একটা সেন্টেন্সে যে কাজ করছে, এখানে হোয়াট হি সেইড এই পুরো এই ক্লজটাও একই কাজ করছে, মানে দুজনেই সাবজেক্টের কাজ করছে। ঠিক আছে, বা শি আসলে প্রোনাউন, ওইটা দিয়ে তোমাদের কনফিউজড হয়ে যেতে পারো। একজনের নাম বলো, এখন কি আনমিউটে আছো? নাম বলো। ফারজানা। ওকে, ফারজানা ইজ আননোন টু মি, মানে ফারজানা আমার কাছে অপরিচিত। এখন দেখো হোয়াট ই সেইড ইজ আননোন টু মি, মানে সে যেটা বলেছে সেটা আমার কাছে অপরিচিত, বা তার এই কথাটা আমার কাছে অপরিচিত। তার মানে কি দুটোর ফাংশন সেম না? দুটোই কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো? তার মানে এই ফারজানা একটা নাউন দিয়ে যে কাজ করে, এই এত বড় ক্লজটাও একই কাজই করছে, এই জন্য এই ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলছি। আবার দেখো সি নাম্বার এক্সাম্পল, যেটা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই হি ইজ অ্যাবসেন্ট টুডে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ। আমি বুঝতে পারছি না, আমি কি বুঝতে পারছি না? যে সে কেন আজকে আসলো না, বা সে কেন আজকে অনুপস্থিত। তো আমি যখন ভার্বকে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, মানে কি বা কাকে, সবসময় অ্যান্সার আসে ওই ভার্বের অবজেক্ট বা ওই সেন্টেন্সের অবজেক্ট। তা আমি বুঝতে পারছি না, আমি কি বুঝতে পারছি না? যে কেন সে আজকে অনুপস্থিত। তার মানে কি ওয়াই হি ইজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে এই পুরো সেন্টেন্সের কি কি জিনিস? এটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। তো ওয়াই হি ইজ অ্যাবসেন্ট টুডে, এই আন্ডারলাইন্ড এই ক্লজটা হচ্ছে পুরো সেন্টেন্সের অবজেক্ট।
তার মানে কি একটু একটু বুঝতে পারছো যে এই ক্লজগুলো নাউনের মতন রোল প্লে করে, এই জন্য এদেরকে নাউন ক্লজ বলা হয়। আচ্ছা, তারপর দেখো উই নো দ্যাট, হ্যাঁ বলো। অবশ্যই হবে, শুধু সেন্স মেক করতে হবে, মানে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তুমি একটা সেন্টেন্স বলো, কি বলতে চাও? হ্যাঁ, এটাও বলতে পারো, ভেরি গুড। একই জিনিস এইখানে, ওইটাই তোমাদের আমি বলার চেষ্টা করছিলাম শুরুতে, যে কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের শুধু সামঞ্জস্যপূর্ণ হতে হবে, স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। কিন্তু এক একজন 100টা যদি খাতা থাকে সেখানে প্রায় 90 রকম অ্যান্সার আসবে, কারোরটা কারোরটা মিলে যেতে পারে। যেরকম কিছু জিনিস আসে যে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস দ্য এক্সামিনেশন, এইটাই মনে করো যে 50-60 জন লিখবে, কেউ কেউ অন্য কিছুও লিখবে। তো এইখানে স্ট্রাকচারটা ঠিক রেখে তোমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারো, ওটা কোনো অসুবিধা না। আচ্ছা, তো দেখো এখানে এখানে আর মনে হয় বলার মতন কিছু নাই। এখানে বাংলায় যা যা লেখা আছে সব আমি অলরেডি বলে ফেলেছি, যে যে সাবজেক্ট কনজাংশনের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, আর বাকি অংশ লিখে একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে হয়। মানে আমি যদি শুধু এখানে বলি যে আই নো দ্যাট, তারপরে তো একটা গ্যাপ দিয়ে দিবে, ওই গ্যাপটা তোমাদের ফিল আপ করতে হবে একটা মানে ক্লজ দিয়ে, যেটা কিনা ওই প্রিন্সিপাল ক্লজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এই প্রিন্সিপাল ক্লজ আর এই সাবঅর্ডিনেট ক্লজ মিলে সুন্দর একটা বাক্য তৈরি হবে। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষায় কাজ। আচ্ছা, এখন দেখো এই যে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজ বাক্যে নাউন যেভাবে ব্যবহৃত হয় সেভাবে বসে। এখন দেখো এখানে বলছে নাউন কি কিভাবে ব্যবহৃত হতে পারে, 5 ভাবে, ঠিক আছে? সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট টু প্রিপোজিশন, কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ। কেমন? তো এই 5 রকম রোল প্লে করে নাউন। এখন শুরুতেই, আচ্ছা আমাদের প্রায় আধা ঘন্টা হতে গেল। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিব, খুব বেশি সময় নিব না আর। দেখো ফাংশনস অফ আ নাউন ক্লজ কি কি হতে পারে। দেখো সাবজেক্ট হতে পারে, এইখানে দেখো হোয়াট হি সেড ইজ ট্রু, হাউ হি ওয়েন্ট দেয়ার ইজ নোন টু মি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। এখানে সবখানে দেখো যে আইটালিক্সে লেখা বা একটু বাঁকা বাঁকা করে লেখা না, এই শুরুর এই অংশটুকু সবখানে কিন্তু কর্তা বা সাবজেক্টের রোল প্লে করছে। খেয়াল করেছো? এই যে এতক্ষণ ধরে যেটা বুঝালাম মেইনলি কিন্তু সাবজেক্ট ছিল শুরুর 2টা সেন্টেন্স। তো এখানে এই এক্সাম্পলগুলো দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু সাবজেক্ট কোনো একটা কোনো ওয়ার্ড না, পুরো আস্ত একটা ক্লজ। এই যে ওয়েদার হি উইল সাকসিড, এই পুরাটা মিলে একটা সাবজেক্ট হচ্ছে, ইজ আনসার্টেইন। আচ্ছা, তারপর দেখো অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও তো বুঝিয়ে বললাম যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ, মানে আমি জানি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই দ্যাট হি ইজ অনেস্ট এই পুরাটা হচ্ছে এই আই নো এর অবজেক্ট, ঠিক আছে? তো আর এই সাবজেক্ট অবজেক্ট এগুলো সাধারণত তোমার নাউন হয়। আচ্ছা, এখন দেখো প্রোনাউনও হয়, যেমন আই নো হার, এখানে হার কিন্তু নাউন না, হার প্রোনাউন, ঠিক না? আচ্ছা ওকে, এখন দেখো এখানে অবজেক্ট টু প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের কর্ম হইতে পারে। সাধারণত আমরা অবজেক্ট জানি ভার্বের অবজেক্ট হয়, কিন্তু আবার প্রিপোজিশনের প্রিপোজিশন, এই যে এখানে একটু দেখো, ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, ঠিক আছে? এই যে ইট ডিপেন্ডস অন, এই যে ডিপেন্ডস এর পর একটা অন আছে, তো এইটাকে এই প্রিপোজিশন চলে আসছে। তো এরপরে আমরা যখন কোনো একটা অবজেক্ট বসাই বা কোনো একটা নাউন ক্লজকে অবজেক্ট হিসেবে বসাই, সেটাকে আমরা আসলে ধরে নেই যে প্রিপোজিশনের অবজেক্ট বা প্রিপোজিশনের কর্ম। আসলে এটা ব্রডার সেন্সে ভার্বের কর্মই বলা যায়, কিন্তু যেহেতু মাঝখানে একটা মানে ডিরেক্ট ভার্বের পরে বসছে না, মাঝখানে একটা প্রিপোজিশন চলে আসে, এই জন্য প্রিপোজিশনের কর্ম বা অবজেক্ট টু প্রিপোজিশন বলা হয়। যেমন আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, ঠিক আছে? এই যে নাথিং অফ এটা একটা প্রিপোজিশন। এমনিতে আসলে কি দাঁড়াচ্ছে, আমি যদি বলি যে আই নো হোয়াট হি উইল ডু, এটা সেন্টেন্সের মানে চেঞ্জ করে দেয়। কিন্তু যখন আমি এরকম বলবো যে আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, এটা আরেকটা মানে নিয়ে আসছে। এই জন্য আমাদের এই যে প্রিপোজিশনকে আলাদা হিসেবে, মানে ওইটারও যে একটা কর্ম বা অবজেক্ট থাকতে পারে
সেটা আমাদের আসলে বাধ্য হয়ে স্বীকার করে নিতে হয়। কেমন, বুঝতে পারছো? মানে মাঝখানে একটা প্রিপোজিশন থাকলে সেটার পরে অনেক সময় নাউন ক্লজকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে যে দেখো কমপ্লিমেন্ট বা অকর্মক ক্রিয়ার কর্ম। এখন এইটা একটু কিভাবে বোঝা হয়? আচ্ছা, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে সেই জিনিস যেটা আমরা আশা করেছিলাম, হোয়াট উই এক্সপেক্টেড। এখন এই যে দিস ইজ, এই যে ইজও কিন্তু একটা ভার্ব না? এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। এখন এই ইজের কি আলাদা করে সবসময় অবজেক্ট থাকে না, কিন্তু এখানে আমরা নাউন ক্লজ বসিয়ে এইটারও অবজেক্ট বানিয়ে দিতে পারি যে দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। কেমন? আচ্ছা, তারপরে অ্যাপোজিটিভ দেখো, অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের বা ইটের অ্যাপোজিশন হিসেবে। এই যে এই জিনিসটা একটু খেয়াল করো, ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম, আওয়ার হোপ দ্যাট হি উইল কাম ব্যাক প্রুভড ফলস। তো এই যে আওয়ার হোপ বা ইট ইজ ট্রু দ্যাট, তো এই জায়গাগুলার অ্যাপোজিশন হিসেবে তোমার এই নাউন ক্লজগুলো কাজ করছে, মানে এটার বাকি অংশ হিসেবে বা হচ্ছে এটার একটা পাশাপাশি বসার জন্য এই অ্যাপোজিশন আমরা ইউজ করি, সেটা হচ্ছে নাউন ক্লজ হয়। যে দেখো আওয়ার হোপটা কি ছিল? এই পুরাটা যে দ্যাট হি উইল কাম ব্যাক প্রুভড ফলস। আমি একটু বুঝিয়ে বলি, আওয়ার হোপ এটা হচ্ছে মেইন সাবজেক্ট বা মূল অংশ, তো আওয়ার হোপ প্রুভড ফলস এটা হচ্ছে মেইন সেন্টেন্স, ঠিক আছে? আওয়ার হোপ প্রুভড ফলস। কিন্তু এই যে দ্যাট হি উইল কাম ব্যাক, এটা কি জিনিস বলো তো? এই আওয়ার হোপের একটা এক্সটেনশন। আমাদের হোপ ছিল, হ্যাঁ আমাদের এই যে হোপ, এই হোপটা একটা নাউন। কেমন, হোপ হচ্ছে একটা নাউন, এই হোপের এক্সটেনশন কি দ্যাট হি উইল কাম ব্যাক। হ্যাঁ, মানে এই হোপটা কি ছিল ওইটা একটু ছোট করে এক্সপ্লেন করে দিচ্ছে। তো ওই জিনিসটা হচ্ছে অ্যাপোজিশন, মানে একটা নাউনের ব্যাপারে যদি বাড়তি কোনো ইনফরমেশন দেয় সেটা হচ্ছে অ্যাপোজিশন বলা যায়। কেমন? তো নাউন বা ইটের অ্যাপোজিশন হিসেবে আমরা নাউন ক্লজ ব্যবহার করি, বুঝতে পেরেছো? এই যে ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম, তো ইট ইজ ট্রু এইটাতেই কিন্তু পুরো একটা সেন্টেন্স হয়ে গিয়েছে যে ইট ইজ ট্রু, প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই ট্রুটা কি সেটা এক্সপ্লেন করছে যে দ্যাট হি হ্যাজ কাম, মানে ট্রু কোন জিনিসটা, যে সে এসেছে এটাই সত্যি। মানে তার মানে যখন আমরা একটা নাউনের একটু ব্যাখ্যা করে বলবো ওইটাকে আমরা ওই নাউন বা ওই ইটের অ্যাপোজিশন বলি। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে অ্যাপোজিশন জিনিসটা? আচ্ছা, ঠিক আছে। এইখানে দেখো এটা আসলে আমার আলাদা করে পড়িয়ে দেওয়ার কিছু নাই, লিঙ্কিং ওয়ার্ডস। হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আমরা নাউন ক্লজকে যুক্ত করি। এখানে অনেক লিঙ্কিং ওয়ার্ডস পাবে, এই যে দ্যাট, তারপর হু, হুজ, হুম, মানে এগুলো সব WH ওয়ার্ড। তোমরা তো জানো WH ওয়ার্ড কিভাবে ইউজ করে, জানো না? হ্যাঁ, এটা হচ্ছে এখানে কিন্তু মনে রেখো WH ওয়ার্ডগুলো কিন্তু এখানে কোয়েশ্চেনে ইউজ করা হচ্ছে না, এটা সেন্টেন্সের কানেক্টর হিসেবে বা একটা সেন্টেন্স দুইটা ক্লজকে কানেক্ট করার কাজে ব্যবহৃত হচ্ছে। এই যে এক্সাম্পলগুলো দেখো তোমরা একটু খেয়াল করে, তাহলে বুঝতে পারবে যে আই ক্যান টেল হাউ হি স্টোল ইয়োর ওয়াচ, যে আমি বলতে পারি সে কিভাবে তোমার ঘড়ি চুরি করেছিল। তা আমি বলতে পারি, আমি কি বলতে পারি, সে কিভাবে তোমার ঘড়ি চুরি করেছিল, এই প্রসেসটা আমি জানি সে কেমনে করেছে। তো এই জিনিসটা মাঝখানে হচ্ছে হাউটা একটা লিঙ্কার্স বা কানেক্টরস হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, তারপরে তো যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও এটাই বলছি যে আজকে এতটুকুই থাক, আমি আর বাড়াবো না। কেমন? হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেক বড় তো বাবা, এজন্য আজকে যেহেতু তোমাদের মানে লাস্টের পিরিয়ডে, এজন্য আমি একটু বেশি সময় নিলাম, কারণ পরে দেখা যাবে যে সিলেবাস শেষ করতে কষ্ট হয়। আচ্ছা, হ্যাঁ আজকে অনেকদিন পরেও ক্লাস হলো, এটাও একটা বিষয়। তো যাই হোক, আজকের মতন আমরা শেষ করি। সবাই ভালো থাকো, আগামী সপ্তাহে আবার দেখা হবে। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স আমি হচ্ছে তোমাদের ইয়ে রেখেছি, তোমরা সবাই মেসেজে লিখেছো না, আমি ওখানে স্ক্রিনশট রেখেছি।
এখন আচ্ছা লিখো নাই? আচ্ছা তুমি লিখে দাও, এখনই লিখে দাও, আমি এখনই স্ক্রিনশট নিয়ে রাখছি। এটা তো শুরুতেই একবার বলেছি বাবা যে আসার সাথে সাথে তোমরা ওটা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাইলে সবাই যাও। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের মতন ক্লাস এখানে শেষ করি। ওয়ালাইকুম আসসালাম।